Air quality in Delhi has plunged again. Most parts of the city are breathing very poor air as pollution levels spike across Delhi. নমস্কার বন্ধুরা, প্রতি বছর এই সময়টা এলেই এক ভয়াবহ বাস্তবতার মুখে এসে দাঁড়ায় ভারতের রাজধানী দিল্লি। দূষণের বিষাক্ত স্তরের নিচে চাপা পড়ে যায় প্রায় ৩ কোটি মানুষের জীবন। বাতাস হয়ে ওঠে শ্বাসরোধকারী, আকাশ ঢেকে যায় ধূসর চাদরে। এ যেন প্রকৃতির নয়, মানুষেরই তৈরি এক গ্যাস চেম্বার। দূষণের উৎস একাধিক: পাঞ্জাব ও হরিয়ানার স্টাবল বার্নিং বা ফসলের গোড়া পোড়ানো, লক্ষ লক্ষ গাড়ির ধোঁয়া এবং শিল্প কারখানার নির্গমন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখনই সরকার শেষ ভরসা হিসেবে এক বিতর্কিত বৈজ্ঞানিক পদক্ষেপ নিয়েছে, কৃত্রিম বৃষ্টিপাত বা যার বৈজ্ঞানিক নাম ক্লাউড সিডিং। কিন্তু কিভাবে কাজ করে এই ক্লাউড সিডিং? চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়েই আলোচনা করা যাক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সহজ কথায়, ক্লাউড সিডিং হল আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল। বৃষ্টি হওয়ার জন্য মেঘে জলীয় বাষ্পের কণা থাকা জরুরি। যখন এই জলকণা যথেষ্ট ঠান্ডা এবং ভারী হয়, তখনই তারা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ক্লাউড সিডিংয়ে বিমান অথবা রকেট ব্যবহার করে মেঘের ভেতরে সিলভার আয়োডাইড, ড্রাই আইস বা ঠান্ডা কার্বন ডাইঅক্সাইড বা বিশেষ ধরনের লবণ সল্ট ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিক কণাগুলো তখন নিউক্লিয়াস হিসেবে কাজ করে। তারা মেঘের জলীয় বাষ্পকে দ্রুত নিজেদের চারপাশে জমা হতে সাহায্য করে। একে বলে হাইগ্রোস্কোপিক এফেক্ট। খুব দ্রুত কণাগুলো ভারী হয়ে বরফের স্ফটিক বা বড় জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণের টানে বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়ে। সাধারণত এই প্রক্রিয়া শুরু হওয়ার ১৫ মিনিট থেকে ৪ ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। দিল্লিতে ক্লাউড সিডিংয়ের পরিকল্পনা কিন্তু নতুন নয়। দূষণ যখন প্রতি বছরই সীমা ছাড়াচ্ছে, তখন সরকার বাধ্য হয়েছে এই উচ্চ প্রযুক্তিগত সমাধান খুঁজতে। এই পরীক্ষামূলক প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটি কানপুরকে। আইআইটি কানপুরের তত্ত্বাবধানে এই ট্রায়াল শুরু হয়। কয়েক কোটি টাকা খরচ করে তারা নির্দিষ্ট এলাকায় কৃত্রিম মেঘের বীজ বপন করে। এর উদ্দেশ্য ছিল পরিষ্কার দূষণের স্তরকে নিচে নামিয়ে আনা। দিল্লির প্রায় ৩ কোটি মানুষ তাকিয়েছিল এই কৃত্রিম বৃষ্টির দিকে, যা দূষণের বিষাক্ত স্তরকে ধুয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার উপযুক্ত পরিস্থিতিতে ৫ থেকে ১৫% পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো সম্ভব। কিন্তু প্রশ্ন হল, দিল্লির এই পরীক্ষামূলক উদ্যোগ কি সফল হয়েছে? आपको बताते हैं कि दिल्ली में क्लाउड सीडिंग के बावजूद कृत्रिम बारिश क्यों नहीं हुई और ये प्रयोग फेल क्यों हो गया। ঢাকঢোল পিটিয়ে এই প্রকল্প শুরু হলেও প্রথম দফায় প্রত্যাশিত বৃষ্টিপাত ঘটেনি। সামান্য কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা দূষণের বিশাল স্তরকে মোকাবিলা করার জন্য যথেষ্ট ছিল না। এর প্রধান কারণ হল আবহাওয়ার অনুকূল পরিস্থিতির অভাব। সফল ক্লাউড সিডিংয়ের জন্য মেঘে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকা জরুরি। কিন্তু শীতকালে দিল্লির আকাশ স্বভাবতই শুষ্ক থাকে। আইআইটি কানপুরের ডিরেক্টর নিজেই স্বীকার করেছেন যে সেই সময় মেঘে আর্দ্রতার পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। We did not get a lot of cloud moisture. It was only around 15%. So with that low moisture content, the possibility of making it rain is very small. So we did not achieve success from that perspective. ক্লাউড সিডিং কোনো জাদু নয়, এটি শুধুমাত্র বৃষ্টির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু বৃষ্টি তৈরি করতে পারে না। মেঘে যদি জলীয় বাষ্পই না থাকে, তবে বীজ বপন করেও ফল পাওয়া অসম্ভব। এটি প্রকৃতির ওপর নির্ভরশীল একটি প্রযুক্তি, তাই সময়, স্থান এবং মেঘের ধরন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাউড সিডিং কিন্তু শুধুমাত্র দিল্লির নতুন উদ্যোগ নয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বহু দশক ধরে এটি ব্যবহার করে আসছে। যেমন চীন ২০০৮ বেইজিং অলিম্পিকের সময় বৃষ্টি বন্ধ রাখতে এই কৌশল ব্যবহার করেছিল। আবার সংযুক্ত আরব আমিরাত বা ইউএই মতো খরাপ্রবণ দেশগুলো জলের অভাব মেটাতে কৃত্রিম বৃষ্টির ওপর ভরসা করে। তবে এই প্রযুক্তি নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকরা মনে করেন এটি একটি অঞ্চলে বৃষ্টি ঘটালে পার্শ্ববর্তী বা নিচের দিকের অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া ব্যবহৃত রাসায়নিক, বিশেষ করে সিলভার আয়োডাইডের পরিবেশগত প্রভাব নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও বিশেষজ্ঞরা একে ক্ষতিকারক নয় বলেই দাবি করেন, তবু এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এছাড়া এর বিপুল খরচ একটি বড় চ্যালেঞ্জ। কোটি কোটি টাকা খরচ করেও যদি আবহাওয়া অনুকূল না থাকে, তবে এই অর্থ জলের মতো বয়ে যায়। ক্লাউড সিডিং সন্দেহাতীতভাবে দূষণ মোকাবিলায় একটি জরুরি এসওএস ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটি কখনোই স্থায়ী সমাধান নয়।
দিল্লির দূষণ সমস্যার মূলে রয়েছে ফসলের গোড়া পোড়ানো বন্ধ করার জন্য আরও কঠোর আইন, পুরানো ও দূষণ সৃষ্টিকারী যানবাহনকে রাস্তা থেকে সরানো এবং শিল্প কারখানাগুলোতে উন্নত দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা। সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। প্রযুক্তি একটি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং নির্মল বাতাস ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই পারে দিল্লিকে আবারও শ্বাস নেওয়ার সুযোগ করে দিতে। ক্লাউড সিডিংয়ের দিকে তাকিয়ে না থেকে আমাদের দূষণের উৎসমূলে আঘাত আনতে হবে।